230 দিন হতে চলল দেশে করোনা সংক্রমণের। 3,80,000 ছাড়িয়ে দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম। জীবিকার লোকসান পোষাতে ছুটছে মানুষ, ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা তখনই পথে ঘাটে কর্মস্থলে এই নিয়ে রয়েছে উদাসীনতা। ঘরে বাইরে এই ভাইরাস নিয়ে এখনও নানান জিজ্ঞাসা রয়েছে মানুষের মাঝে। তাই দর্শক, আমরা আছি আপনাদের পাশে। করোনা সেল নিয়ে আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার। ডাক্তার উত্তম কুমার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডক্টর উত্তম কুমার, আজকের আলোচনা আমি শুরু করতে চাই ভ্যাকসিন নিয়ে। টিকা বা ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপ্ত করে তোলা, যাতে তারা কোনো ধরনের জীবাণু দিয়ে আক্রান্ত হওয়ার আগেই সেটি আক্রান্ত মানুষের শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে পারে। সেক্ষেত্রে প্রথমে আপনার কাছে আমি জানতে চাই যে অ্যান্টিবডি সবার ক্ষেত্রে কি একই রকমভাবে আচরণ করে কিনা, এবং কোভিড আক্রান্ত সবার দেহে কি অ্যান্টিবডি পাওয়া নাও যেতে পারে? ধন্যবাদ টুম্পা হাসান। আসলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি আলোচিত বিষয় এখন হলো আমাদের টিকা, প্রতিষেধক বা ভ্যাকসিন নিয়ে। তো আমাদের জীবাণু প্রবেশ করার পরে আমাদের শরীরে তার বিরুদ্ধে একটি প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যেটিকে আমরা অ্যান্টিবডি বলি। তো আমাদের যে ভাইরাসটি এখন কোভিড-19, যেটি SARS-CoV-2, এটি আমাদের শরীরে প্রবেশ করার পরে এটির বিরুদ্ধে একটি অ্যান্টিবডি ফর্ম করার কথা, এবং সেটি নিয়ে এখনো পর্যন্ত রিসার্চ চলছে। এই অ্যান্টিবডি কত পার্সেন্টের অ্যান্টিবডি ফর্ম হচ্ছে, এবং এই অ্যান্টিবডিটি কতদিন পর্যন্ত কার্যকর, না সারা জীবনের জন্য লাইফ লং, নাকি না 2 মাস, নাকি 3 মাস, না 4 মাস, না কতগুলো লোকের আমাদের অ্যান্টিবডি, এগুলো এখনো পর্যন্ত গবেষণা প্রসেসে বা পদ্ধতিতে আছে। তো এখন পর্যন্ত যে তথ্যটি জানা গেছে, আমাদের 2 থেকে 4 মাস পর্যন্ত আমাদের অ্যান্টিবডি ফর্ম হতে পারে। তাও আবার এটি সত্য এখনো পর্যন্ত আসেনি শতভাগ লোকের অ্যান্টিবডি ফর্ম হচ্ছে কিনা, এটি নিয়েও গবেষকরা এখনো গবেষণারত আছেন। এই জন্য এই ব্যাপারে পুরোপুরি কংক্রিট কিছু বলা সম্ভব না। তাহলে যারা ভ্যাকসিন তৈরিতে কাজ করছেন, তাদের আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে এই কাজগুলো করতে হয় ভ্যাকসিন তৈরিতে? ধন্যবাদ। অবশ্যই ভ্যাকসিন, এই প্রতিষেধকগুলো করার আমাদের 2 ধরনের ভ্যাকসিন আমরা শরীরে প্রবেশ করাই। একটা আমরা বলছি লাইভ অ্যাটেনিউটেড, আরেকটি বলি হলো আমরা ইনঅ্যাক্টিভেটেড। অর্থাৎ লাইভ অ্যাটেনিউটেড মানে ওই জীবাণুটার কিছু অংশ যেটা আমাদের শরীরে ক্ষতি করবে না, আমাদের উপসর্গ তৈরি করবে না, এরকম কিছু অংশ আমরা শরীরে প্রবেশ করি, এটারে বলে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। এবং হলো এটার বিরুদ্ধে একটি প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি ফর্ম করে। আরেকটি হলো যেটি বলা হচ্ছে হলো ইনঅ্যাক্টিভেটেড, অর্থাৎ এই জীবাণুর একটি টক্সিন আমরা শরীরে প্রবেশ করিয়ে দিই, এবং এই টক্সিনের বিরুদ্ধে একটি অ্যান্টিবডি ফর্ম হয়। আমাদের যেমন হলো চায়নার যে সিনোভ্যাক ভ্যাকসিন, এটি হলো ইনঅ্যাক্টিভেটেড। তো এই জন্য এটি প্রবেশ করানোর পরে এই যে আমি দিলাম, এটা প্রবেশ করানোর পরে এর সাইড ইফেক্ট হইতে পারে। আমরা যেটি বলা হচ্ছে হলো প্রি ক্লিনিক্যাল, ফেজ 1, ফেজ 2, ক্লিনিক্যাল, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং ফার্মাকো সার্ভিলেন্স, এই পদ্ধতিগুলো আমাদের ফলো আপ করে আসতে হয়। আসার ওইখানে উদ্দেশ্যটা হলো এই আমাদের ভ্যাকসিনটি দিয়ে আমাদের কোনো টক্সিসিটি কেমন, ইমিউনোজেনিসিটি কেমন, এতে আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেমন, সাইড এফেক্ট, আমাদের কতগুলো ইফেক্টিভ, আমাদের জন্য কার্যকর, এবং কত কি পরিমাণে আমাদের হলো অ্যান্টিবডি ফর্ম হচ্ছে, এই জিনিসগুলো যখন প্রুভড হয় তখন এটা ভ্যাকসিন আকারে আমাদের দেওয়া হয়। অতএব কোনো ভ্যাকসিন বিপণন, সংরক্ষণ এবং হলো এটি হলো প্রয়োগের আগে এই জিনিসগুলো দেখতে হয়। যার কারণে এখন আপনি নিশ্চয়ই জানেন, থার্ড ফেজ ট্রায়ালে আছে এখন 9টি কোম্পানি, আর ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এখন হলো 43টি কোম্পানি, আর প্রি ক্লিনিক্যাল অর্থাৎ এখনো মানবের দেখে আসেই নাই, এরকম প্রায় 156 এটা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। এখন 9টি কোম্পানি আমাদের হলো এখন তারা ঘোষণা করেছে, যেমন ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, বায়োএনটেক, ইউনিভার্সিটি মডার্না, এরকম 9টা কোম্পানি তারা হলো ঘোষণা করেছে আমরা যতক্ষণ পর্যন্ত মানব দেহে সেফটি এবং সেফ এবং হলো সাইড ইফেক্ট অত্যন্ত কম না হয়, এরকম আমরা দেখেই
তারপর আমরা প্রয়োগ করব। এই ক্ষেত্রে কোনো কারো দেশের প্রেসিডেন্ট কবে নির্বাচন করবে বা কারো দেশের স্বাধীনতা দিবস কবে, এটি আমরা বিষয় দেখব না। এরকম বড় বড় জনসন অ্যান্ড জনসন, গ্লাক্সো স্মিথ সহ 9টা কোম্পানি তারা ঘোষণা করেছে, আমরা আগে সেফটি দেখব পেশেন্টের, তারপর আমরা দেব, যার কারণে একটু দীর্ঘসূত্রিত হচ্ছে। কোভিড-19 মহামারীতে সবচেয়ে নাজুক অবস্থায় যদি আমরা বলি কারা আছেন, তাহলে তারা হচ্ছেন বয়স্ক যারা। কিন্তু ভ্যাকসিন আসার পর তাদেরকে ভ্যাকসিন দেওয়া হলে শরীরে ঠিক মতো কাজ করবে কিনা সেই সম্ভাবনা নিয়ে এক ধরনের আশঙ্কা বা সংশয় দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কোভিডের ক্ষেত্রে আমাদের যেটি সবচাইতে ভালনারেবল গ্রুপ আমরা বলছি হলো যারা বয়স্ক এবং কোমরবিড। কোমরবিড বলতে হলো যাদের দুরারোগ্য ব্যাধি আছে, হার্টের রুগী, প্রেশারের রুগী, যাদের হলো কিডনি রুগী বা লিভারের রুগী, এরকম যাদের দুরারোগ্য ব্যাধি তারাই কোমরবিড এবং বয়স বেশি। তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জটিল। এখন আমরা যখন ভ্যাকসিনটি দেওয়া হবে, ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের কিছু প্রায়োরিটি ফিক্স আপ করতে হয়। আমরা নিশ্চয়ই আজকে যারা ভ্যাকসিন নিয়ে যারা কথা বলেন, ভ্যাকসিনের যে সমতা নির্ণয় করেন কোন দেশে কতজন দেবে, এই সংগঠনটির নাম হলো কোভ্যাক্স। আর এটির অর্থায়ন এবং হলো ডেভেলপমেন্টের জন্য যিনি সহায়তা করেন সেটির নাম হলো সেপা, সিইপিএ, সেপি, সিইপিআই, অর্থাৎ হলো যেটি হলো কোয়ালিশন অফ ফর এপিডেমিক প্রিপারেডনেস ইনোভেশন। তো এই সংগঠনগুলো তখন এই যে কোভ্যাক্স নির্ধারণ করে, তারা বলেছে প্রতিটি দেশে আমরা 20% টোটাল হলো পপুলেশনের 20% আমরা সম্মতা নির্ধারণ করব। যেমন বাংলাদেশের যদি আমাদের পপুলেশন 18 কোটি বা 17 কোটি হয়, 20% তারা আমাদেরকে টিকা দেবে। অতএব এই যে জিনিসগুলো তারা এটি নির্ধারণ করছে, এখানে প্রায়োরিটি ফিক্স আপ করতে হবে। আমার কাদেরকে করব? আমরা হেলথ ওয়ার্কারকে আগে দেব, না আমরা বয়স্ক লোকদের আগে দেব, না আমরা ভিএপিদের আগে দেব? এটি প্রত্যেকটি দেশের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি থেকে দেবে। আপনার প্রশ্নটি হলো যারা বৃদ্ধ রোগী, যারা কোমরবিড, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের কতটুকু উপকারিতা, এটি আসলে এখনো পর্যন্ত যেটি হলো যারা ভ্যাকসিনের বড় বড় কোম্পানি তারা এটি নির্ধারণ করছে এবং তারা এটি সিদ্ধান্ত নিয়েই তারপরে এরা বাজারে ছাড়বে। যে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে কথা বলছিলাম আপনার সাথে, তবে বয়স বৃদ্ধির সাথে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যারা স্বাস্থ্যবান, যাদের স্বাস্থ্য ভালো ছিল, রোগ প্রতিরোধ ব্যবস্থায় কিছু কিছু শক্তিশালী কোষ কিন্তু শক্তিশালী হয়ে ওঠে, কারণ জীবাণু মোকাবেলায় তাদের প্রচুর স্মৃতি রয়েছে শরীরে। এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাইবো যে সব বয়স্কদের ক্ষেত্রে নিশ্চয়ই একই রকম আচরণ হচ্ছে না। না, নিশ্চয়ই নিশ্চয়ই সব বয়স্কদের থেকে একই রকম আচরণ হচ্ছে না। যেসব বয়স্কদের হলো আমি বলছি হলো দুরারোগ্য ব্যাধি, যেমন আপনার শরীরে যদি রোগ কি এমন কোনো রোগ থাকে আবার ইমিউনিটি কমিয়ে দেয়, যেমন আমাদের যদি ক্যান্সার থাকে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক দুর্বল, আরো অনেকগুলো রক্তের রোগ আছে যেগুলো হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে দেয়। যেমন হলো অনুচক্রিকাটা, যেটা আমরা প্লাটেলেটের কথা বলি, মূলত প্লাটেলেটের সংখ্যা যাদের কম যেসব রোগে, সেই রোগগুলোতে সাধারণত প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে। তারপর আমরা যারা ডায়াবেটিস, তাদেরও রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে। তো যেসব ব্যক্তি বয়স্ক হলেও তার যদি তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, নিশ্চয়ই তারা সারভাইভ করেন এবং তাদের হলো তাদের রোগের উপসর্গ কম উপসর্গ হয় এবং তাদের হলো মৃত্যুবরণ বা ক্যাজুয়ালিটির সংখ্যা অনেক কম। কিন্তু যেসব বয়স্ক লোক তাদের বডি ইমিউনিটি কম এবং কোমরবিড অন্যান্য রোগগুলো থাকে, তাদের ক্ষেত্রে খুব রিস্ক হয়ে যায়। আপনি এর আগে সম্ভাব্য কোভিড-19 ভ্যাকসিন কত সময় লাগতে পারে এই বিষয়টি নিয়ে একটু বলছিলেন। আমাদের দেশে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন 6 মাসের মধ্যে বাজারে আসতে পারে, বাংলাদেশি বিজ্ঞানীদের তৈরি টিকা। এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, এই বিষয়ে আপনার কাছে আসলে আমরা অত্যন্ত আমরা গর্ববোধ করতে পারি বাংলাদেশের মতো লোক দেশে একটি আমরা গ্লোব বায়োটেক নামে একটি প্রতিষ্ঠান বায়োফার্মা, তারা কিন্তু এই ভ্যাকসিন নিয়ে কাজ করছে। কারণ ওয়ার্ল্ডে আজকে এতগুলো দেশের মধ্যে প্রতিষ্ঠিত 8-10টা কোম্পানি যেটি কাজ করছে আমরা সবাই জানি, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, গ্লাক্সো স্মিথ, নোভারেক্স, মারেক, সানোফি, বায়োএনটেক। এর ভিতরে বাংলাদেশের একটি নাম যেটা হলো গ্লোব বায়োটেক জায়গা করে নিয়েছে, এটা আমাদের অনেকটাই গর্ববোধ করার মতো। তো তাদের একটি প্রোডাক্ট অনেক দূর এগিয়ে গিয়েছে তা সেকেন্ড ফেজে,
তো এদের আসলে আমার মনে হয় যে ৬ মাস, কারণ হলো যে আগের যে কনভেনশনাল পদ্ধতিগুলো ছিল প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল। প্রি ক্লিনিক্যাল ১ম এ কোনো রডেন্ট বা কোনো মাইস বা কোনো জীবাণুর প্রাণীর মধ্যে আমরা পরীক্ষা করি এটার ইমোজেনিসিটি এবং টক্সিসিটি আছে কিনা। আবার আমরা মানুষের কাছে এসে ফার্স্ট ফেজে ক্লিনিক্যাল ট্রায়ালে এইটা ইমোজেনিসিটি এন্ড টক্সিসিটি দেখি। সেকেন্ড ফেজে এসে আমরা দেখি হলো এর এফিকেসি কেমন হয়, সাইড ইফেক্ট কেমন, এগুলো আমরা ইফেক্টিভনেস কেমন আমরা দেখি। থার্ড ফেজে আমরা লার্জ স্কেলে আমরা করি। এটা হলো কনভেনশনাল। এই পদ্ধতিগুলো করতে একটা ভ্যাকসিনের অনেক সময় লাগে। এখন যেহেতু বায়োটেকনোলজিক্যাল পদ্ধতিগুলো, প্রযুক্তিগুলো বেড়েছে, এই ফেজগুলো অনেক শর্টেন্ড হয়ে গেছে। তো আমাদের বায়োটেকও এরকম একটা শর্টেন্ড পদ্ধতিতে তারা করার চেষ্টা করছে। তো আমি বিশ্বাস করি না ৬ মাসের মধ্যে তারা সেটি প্রতিষ্ঠা করতে পারবে, কারণ তাদের স্টেপ এখনো অনেক বাকি আছে। তবে আরেকটি জিনিস, তারা একটা ধাপ এগিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ এবং তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানানো উচিত। তারাও আরো ৩টি যে ১৫৬টি প্রি ক্লিনিক্যাল যে ট্রায়াল সারা বিশ্বে চলছে, এই যে আমাদের গ্লোব বায়োটেকেরও প্রায় সেখানে একটি ৩টি জায়গা ওয়ার্ল্ড করে হেলথ নিতে পেরেছে। অর্গানাইজেশনের। ডক্টর উত্তম কুমার, এই আলোচনা আমরা আবার আসবো, কিন্তু আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়েছে। দর্শক, করোনাসেল থেকে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও করোনাসেল। আজ আমাদের সাথে আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার। ডাক্তার উত্তম কুমার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনাসেলে। ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, ভ্যাকসিন নিয়ে আরেকটি বিষয় একটু জানতে যাবো আপনার কাছে। আজকাল এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে, 50 আপ যাদের বয়স তাদেরকে দেওয়ার একটা প্রবণতা দেখছি। এই বিষয়টি একটু জানতে চাইবো, আসলে এটি কতটুকু কার্যকর, কোভিড আক্রান্ত না যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এটি খুব সমসাময়িক ও ভালো একটি প্রশ্ন করেছেন। কারণ হলো, যেহেতু সবাই মনে করছে আমাদের তো নিউমোনিয়ার জন্য, কারণ কোভিডে যেটি ফুসফুসে যে আক্রান্ত হচ্ছে, এটিও এক ধরনের নিউমোনিয়া। তো মানুষ যেটা ভাবছে যদি এটাই নিউমোনিয়া হয়, তাহলে আমি নিউমোনিয়ার যদি ভ্যাকসিনটি দিই তাহলে ক্ষতি কি। আসলে আমরা যে ভ্যাকসিনগুলো নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যবহার করি, আমরা নিউমোকক্কাল আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই দুটি ভ্যাকসিন আমরা ব্যবহার করে থাকি। তো এই দুটি হলো, ওইখানে নামেই বলা আছে নিউমোকক্কাল, অর্থাৎ নিউমোকক্কালের এগেইনস্টেই আমরা এই যে ভ্যাকসিনটি দিচ্ছি। আবার একটা এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলা হয়, এটি ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে, অর্থাৎ এই জীবাণু হলে এই জীবাণুর বিরুদ্ধে সে প্রতিরোধ বা করতে পারবে। কিন্তু আমরা যেটি দিয়ে আক্রান্ত হচ্ছি সেটা হলো SARS-CoV-2, অর্থাৎ কোভিড-19। এই জীবাণু আর এই জীবাণু কিন্তু এক না। আর নিউমোকক্কাল জীবাণুটা হলো ব্যাকটেরিয়া, আর আমরা যেটি এখন ভ্যাকসিনের কথা বলছি, যেটি দিয়ে আক্রান্ত হচ্ছি, সেটি হলো ভাইরাস, আরএনএ ভাইরাস। অতএব এই আরএনএ ভাইরাসের, এই যে নিউমোকক্কালের যে ব্যাকটেরিয়ার ভ্যাকসিন, আরএনএ ভাইরাসে কতটুকু কাজ করবে এটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের গবেষণা, কোনো ধরনের পেপার আমাদের কাছে নেই যেটি বলা যাবে নিউমোকক্কাল এবং হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলো এটিতে কাজে আসবে। তবে আমি একটি কথা বলি, অনেক সময় দেখা যায় আমাদের যারা নিউমোনিয়া, এই যে আরএনএ ভাইরাস যে SARS-CoV-2 দিয়ে যে আক্রান্ত হচ্ছি, এদের অনেক সময় সুপার এডেড ইনফেকশন হয়। অর্থাৎ ভাইরাস দ্বারা তো আমি নিউমোনিয়া আমার হয়েছেই, আবার অনেক সময় ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে। সেই ক্ষেত্রে শুধু এই নিউমোকক্কাল যে নিউমোনিয়ার যে ভ্যাকসিনটি হয়তো বা কাজে লাগতে পারে, কিন্তু এই ভাইরাসের এগেইনস্টে কাজে লাগার এই পর্যন্ত কোনো বিজ্ঞানসম্মত কোনো তথ্য নেই। তাহলে ভাইরাসের জন্য যে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে সেটি হয়তো বা এটি দিয়ে প্রতিরোধ করা যেতে পারে। আমরা একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি তপন চৌধুরী, ঢাকা মালিবাগ থেকে বলছি। জি বলুন। আমার ছেলের বয়স 13 বছর, নাম দেবজ্যোতি। জি। ছেলের বয়স 13 বছর, ও ওজন 43 কেজি। জি। ও মাঝে মাঝে গত 1 বছর ধরে মাঝে মাঝে বুকের বামে এবং মাঝখানে একটু ব্যথা করে, এবং ব্যথা করে আবার চলেও যায়, নিচের দিকে চলে যায়, আবার কিছুক্ষণ পরে চলে যায়, আর মাঝে বলে যে চাপ দিয়ে ধরে আছে। আপনি একটু বলবেন যে আপনার ছেলের হাইট কত? আমার ছেলের হাইট 5 ফিট 4। আচ্ছা, ঠিক আছে, আমরা ফিরছি ডক্টর উত্তম কুমার আপনার কাছে, আপনার যদি কিছু জানার থাকে।
কাশি বা শ্বাসকষ্ট আছে? না না, কাশিও নেই, শ্বাসকষ্টও নেই। আর সে খেলাধুলা করলে তার হলো শ্বাসকষ্ট হয়ে যায় বা হাঁফিয়ে যায় বা ঠোঁট নীল হয়ে যায়, এরকম কিছু হয়? না না না, এগুলো কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা যেটি বলছিলাম, আপনার যদি শ্বাসকষ্ট না থাকে, কাশি না থাকে, বা আপনি ওই বাচ্চা যদি 13 বছরের বাচ্চা খেলতে গিয়ে যদি তার শ্বাসকষ্ট তো না হয় বা তার ঠোঁট যদি নীল না হয়ে থাকে, যদি ওইরকম হতো খেলাধুলা করতে গিয়ে সে হাঁপিয়ে যেত বা শ্বাসকষ্ট হতো, তাহলে আমরা ভাবতাম তার জন্মগত হার্টের কোনো ত্রুটি আছে কিনা, সেখান থেকে বুকের ব্যথা কিনা। আর যদি কাশি বা শ্বাসকষ্ট থাকতো, এইখানেও যাদের হলে অ্যাজমা থাকে তাদের চেস্ট টাইটনেস থাকে, অর্থাৎ বুকে খুব চাপা একটা চাপ থাকে, সেটাও হতে পারে। তা আমার মনে হয় এখানে খুব উদ্বেগের কোনো বিষয় না। এটি কোনো অ্যাজমা বা যেহেতু ইয়ে নেই এবং হার্টের যদি কোনো ত্রুটি নেই, তারপরও যেহেতু 13 বছরের বাচ্চা বারবার তার বুকের ব্যথা বলছে, সেটির জন্য অনেক সময় আমাদের মাসকুলার আমাদের যে মাংসপেশি আছে বুকের, ওইখান থেকে মাসকুলার অনেক সময় হলো ব্যথা হতে পারে। এটা হলো স্পাজম বলে, মাসল স্পাজম হয়ে ব্যথা হতে পারে। অনেক সময় আমাদের বুকের যে পাঁজরের হাড় আছে, হাড়ে বলে কস্টোকন্ডাইটিস বলে, এটির কারণেও হতে পারে। তো আমার মনে হয় আপনার বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। এটা একটু ইভালুয়েশনের প্রয়োজন আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একটু আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, শ্বাসকষ্টজনিত সমস্যায় তো অনেকেই ভোগেন আছেন, তো করোনায় আক্রান্ত হলে শ্বাসকষ্ট দেখা দিতেই পারে। সেক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিলে কিভাবে আমরা যাচাই করতে পারবো যে সেটা ক্ষণস্থায়ী কিনা বা কোভিডের জন্য কিনা? ধন্যবাদ। এটা একটা সমসাময়িক চমৎকার প্রশ্ন। আসলে হলো শ্বাসকষ্ট তো অনেক কারণ হয়ে থাকে। আমাদের হলো ফুসফুসের কারণে হতে পারে, আমাদের হৃদযন্ত্র যেটা আমরা হার্ট বলি সেটির কারণে হতে পারে, আরো অনেকগুলো সাইকোলজিক্যাল কারণে হতে পারে, মেটাবলিক কারণে হতে পারে, তারপর অনেকগুলো আমাদের হলো কারণে হতে পারে। তো সাধারণত আমরা যেটি শ্বাসকষ্ট বুঝি সাধারণত হলো ফুসফুসের কারণেই। তো ফুসফুসের অনেক কারণে, আমাদের টিবির কারণে হতে পারে, নিউমোনিয়ার কারণে হতে পারে, ফুসফুসে পানি জমে এটার জন্য হতে পারে। অনেক ধরনের ফুসফুসের রোগ আছে, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস, আইএলডি বা ডিপিএলডি, অনেকগুলো রোগ আছে যেগুলোর কারণে শ্বাসকষ্ট জি, হতে পারে। জি। তো এইখানে আমরা যেটি বলবো, তার মানে অনেকগুলো পার্থক্যটা রিজনই এভাবে। আছে। ডক্টর উত্তম কুমার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে হয়তো আমরা অন্য কোনো সময় আপনার সাথে আবার কথা হবে। আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আর দর্শক, এই ছিল কর্ণার সেলে আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।